আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল হান্নান, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, বগুড়া। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম শিক্ষণ থেকে শিক্ষণের প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে কীভাবে শিক্ষণ হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজ শিক্ষণের আরও একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, জানার চেষ্টা করব। তোমরা যারা অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট আছো মনোবিজ্ঞানের, তারা অ্যাক্টিভ থেকো। কারণ হলো অ্যাক্টিভ না থাকলে যেটা হয় সেটা, চা যখন দেয় তখন চা গরম গরম খাওয়ার একটা মজাই আলাদা, কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে সেটা কিন্তু মজা থাকে না। সো লাইভ ক্লাসটাও এরকমই, যে সরাসরি যখন কোনো কিছু দেখা হয় তখন কিন্তু সেইটা বেশ আনন্দদায়ক বা উপভোগ্য হয়। তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা। এই লেকচারের শেষের দিকে খুব ইন্টারেস্টিং কিছু বিষয় আছে, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা এবং উপভোগ করবা। আশা করি আমি লেকচার সেভাবেই মোটামুটি উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে সহজে তোমরা বিষয়গুলো বুঝতে পারো। আজ আমার আলোচনার প্রধান বিষয় হলো অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ। এখন আমরা অন্তর্দৃষ্টি বা ইনসাইটফুল লার্নিং এটা বলতে কি বুঝবো? পূর্বের অধ্যায়ে যেটা ছিল, পূর্বের লেকচারে, যে প্রচেষ্টা করে 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 প্রাণী একটা পর্যায়ে যায় শিক্ষা অর্জন করে। কিন্তু মনোবিজ্ঞানীরা দুই ভাগে বিভক্ত। কিছু মনোবিজ্ঞানী আমেরিকান, কিছু মনোবিজ্ঞানী জার্মানপন্থী। জার্মান মনোবিজ্ঞানীরা সাধারণত এরা গেস্টালবাদী, গেস্টাল থিওরিতে বিশ্বাস করে। গেস্টাল একটি জার্মান শব্দ। এই গেস্টালবাদী বা সমগ্রবাদীরা, মনোবিজ্ঞানীরা, ওনারা বলেন না, প্রাণী প্রচেষ্টা ভুল করতে করতে শেখে না, প্রাণী শেখে হলো পুরো বিষয়টাকে অনুধাবন করার পর সে শেখে। আমেরিকান মনোবিজ্ঞানী ওনারাও দেখিয়েছেন ইতিপূর্বে, আমরা কুকুরের উপরে যে গবেষণা দেখেছি আইভেন প্যাভলভের, তারপরে ইঁদুরের উপরে দেখেছি থর্নডাইক, বিড়ালের উপরে দেখেছি। এই যে প্রাণীগুলোর উপরে যে পরীক্ষণগুলো চালিয়ে শিক্ষণের বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করেছেন ওনারা, তাদেরই মোট কথা যে তাদের সমালোচনা করেছেন জার্মান গেস্টালবাদীরা, যে না, প্রাণী ওভাবে শেখে না, প্রাণী সমগ্র বিষয়টাকে অনুধাবন করার পর সে ভিতর থেকে বিষয়টা হঠাৎ করেই সে শিখে নেয়। এই বিষয়টা বলেছেন। আর এটি হলো অন্তর্দৃষ্টিমূলক পরিজ্ঞান বা পরিজ্ঞানমূলক শিক্ষণ। পরিজ্ঞান মানে পুরোপুরি জ্ঞান, বিষয়টা নিজেই সব বিষয়ের সমস্যাগুলো নিজের ভেতরেই বুঝতে পারে যে সমস্যা এটা, কিন্তু বোঝার পর সঙ্গে সঙ্গে সে সেটা সলভ করতে পারে না, কিন্তু পরিপূর্ণভাবে পুরো বিষয়টা জানার পর তারপরে সে বিষয়টা সমাধান করতে সক্ষম হয়। এটা হলো পরিজ্ঞানমূলক। অন্তর্দৃষ্টি ভিতর থেকে, অন্তর থেকে হঠাৎ করে যে জ্ঞানটা চলে আসে, কেউ শিখিয়ে দেয় না। বিষয়টা জানা, কথায় আছে পেটে আসে মুখে আসে না, এমন কিছু শব্দ, এমন কিছু বিষয় আমরা জানি, কিন্তু ভুলে গেছি যে কোথায় কিভাবে এই বিষয়টা হয়েছিল, আমরা ভুলে গেছি। এই যে কথায় আসছে এটাই সেই রকমই, যে অন্তর্দৃষ্টিটা হলো আমাদের বিষয়টা আমরা বুঝতে পারছি, কিন্তু কোন জায়গায় এক্স্যাক্টলি প্রবলেমটা হয়েছে এটা আমরা তৎক্ষণাৎ ধরতে পারি না, বা প্রাণী বুঝতে পারে না। হঠাৎ করে যখন সেই পরিস্থিতি সে শিখে যায়, তখন তার ভেতরে পরিপূর্ণ একটা জ্ঞান অর্জন হয়, অর্থাৎ সমগ্র বিষয় সম্পর্কে প্রাণী একটা জ্ঞাত হয়। এটা হলো পরিজ্ঞানমূলক। তো এখন আমরা সাধারণত কি করি, যে কোনো একটা বিষয় খণ্ড খণ্ড ভাবে অল্প অল্প করে শিখি না, বা প্রাণী শিখে না। গেস্টালবাদীতে মূল কথাই হলো খণ্ড খণ্ড অংশ অংশ করে শেখে না, সমগ্র বিষয়টা আগে অনুধাবন করে, তারপরে খণ্ড 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 করে বিশ্লেষণ করে। অর্থাৎ এনাদের কথা, সমগ্র বিষয় জানার পর তার ভেতরের পার্টগুলোকে অ্যানালাইজ করা, বিশ্লেষণ করা। কিন্তু আমেরিকান মনোবিজ্ঞানীরা বলছে
যে না, প্রাণী ভুল করতে করতে শেখে, বা সে কি কোনো অভাববোধ থেকে কোনো একটা শিক্ষণ শেখে, এইটা সেটা হলো একটা খণ্ড বা একটা পার্ট, কিন্তু সমগ্র বিষয়টা হিসাব আলাদা। তো এখন আমি ডিপ ডাউনে চলে যাব। আমি এখানে একটা শব্দ লিখেছি গেস্টাল্ট। এই গেস্টাল্ট মানে হলো সমগ্রতাবাদ বা অবয়ব বা আকৃতি। গেস্টাল্ট হলো জার্মান শব্দ, যার মূল কথা হলো আকৃতি বা অবয়ব বা প্যাটার্ন। এখন এই গেস্টালবাদীরা বা আকৃতি বা অবয়ব বা প্যাটার্ন যেটাই বলি আমরা, সেখানে আমাদের বিষয়টা ক্লিয়ার করতে হবে। প্রথমে বলে রাখি, গেস্টাল একটি জার্মান শব্দ, যার অর্থ আকৃতি বা অবয়ব বা প্যাটার্ন। প্যাটার্ন কেন বলা হচ্ছে? যে আমরা বা ইঞ্জিনিয়াররা যখন কোনো বাড়ি বা কোনো অফিস বা কোনো কিছু নির্মাণ করতে যায়, সেই নির্মাণ করার আগেই একটা প্যাটার্ন দাঁড় করা, একটা নকশা দাঁড় করা। সেই নকশার উপরে ভিত্তি করে পুরো বিল্ডিংটা স্ট্যাবলিশড হয়, স্থাপিত হয়। ঠিক তেমনি গেস্টালবাদীরা বলছেন যে সমগ্রতা সম্পর্কে একটা ধারণা, একটা আকৃতি সম্পর্কে একটা পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। জ্ঞান হয়, এই জ্ঞান থেকেই প্রাণীর ভিতরে শিক্ষণের সূত্রপাত হয়। যাই হোক, এখন আমি এখানে আরো কিছু বিষয় ডিপ ডাউনে যাব। সেটা হলো, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারতেছ যে অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণটা কি। এই যে সমগ্রতাবাদী যে মনোবিজ্ঞানীরা ছিলেন, তাদের মধ্যে তিনজন ছিলেন উল্লেখযোগ্য: কফকা, কোহলার আর ওয়ার্ডিমান। আরো পরে এই থিওরির সঙ্গে অনেকেই সহমত পোষণ করেছেন, কিন্তু তিনজন ছিলেন প্রধান এই সমগ্রতাবাদী। কোহলা কি বললেন? তিনি 1913 সাল থেকে 1917 সাল, প্রায় এই 4-5 বছর কি করেছেন? আফ্রিকায় ভ্রমণ করেছেন, বিভিন্ন বনে জঙ্গলে। সেখানে তিনি ক্যানারি নামক একটা দ্বীপে গিয়েছিলেন। সেই দ্বীপে উনি যাওয়ার পর উনি বেশ কিছু বানর, শিম্পাঞ্জি, এই ধরনের প্রাণীকে নিয়ে গবেষণা করেছিলেন, যে তাদের বিহেভিয়ারটা কেমন, তারা কেমন বুদ্ধি সম্পূর্ণ। এই বিষয়গুলো নিয়ে উনি বেশ অনেকগুলো গবেষণা করেছিলেন দীর্ঘ 4-5 বছর। উনি দেখতে পেয়েছিলেন যে শিম্পাঞ্জি অত্যন্ত বুদ্ধি সম্পূর্ণ একটা প্রাণী। এই শিম্পাঞ্জির উপরে উনি একটা গবেষণা করেছিলেন। সেই গবেষণাটাই পরবর্তীতে আমাদের মনোবিজ্ঞানের এই শিক্ষণের সাথে সংযুক্ত হয়েছে। সেই গবেষণাটা অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণের অন্তর্ভুক্ত। অন্তর্দৃষ্টি বা পরিজ্ঞানমূলক শিক্ষণে কিভাবে অন্তর্ভুক্ত করেছেন উনি, তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি কি করেছেন? এই বিষয়টাকে বিজ্ঞানসম্মতভাবে দাঁড় করানোর জন্য, সমর্থন নেওয়ার জন্য নয়, জাস্ট দাঁড় করানোর জন্য যে এইটা কতটুকু যুক্তিযুক্ত, তা তিনি পরিপূর্ণভাবে তুলে ধরেছেন তার পরীক্ষণের মাধ্যমে। তার পরীক্ষণটি ছিল এরকম: সুলতান নামক একটা শিম্পাঞ্জি, তার শিম্পাঞ্জির আমার নামও ছিল সুলতান। তারপরে তার পরীক্ষণটি ছিল হলো সুলতান, তারপরে হলো কলা, সুলতানের খাদ্য কলা। 3 নম্বরে ছিল একটা খাঁচা। 4 নম্বরে ছিল একটি ছোট লাঠি ও একটি বড় লাঠি। একটি ছোট লাঠি ও একটি বড় লাঠি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, কোহলার এই 4টি বিষয় নিয়ে একটা গবেষণা করেছেন। তার ছিল একটা প্রাণী সুলতান নামক একটা শিম্পাঞ্জির কিছু খাবার, আর খাঁচাটা ছিল বড় খাঁচা, কারণ শিম্পাঞ্জি প্রাণীটা বড়, তার জন্য ছোট খাঁচা হবে না, বড় খাঁচা গ্রিল দিয়ে আটকানো, যেটা খাঁচার ভেতর দিয়ে সে পুরো সশরীরে বের হতে পারবে না, কোনো হাত বা কোনো পা খাঁচার বাইরে নিয়ে যেতে পারবে, কিন্তু সে বেরোতে পারবে না, এই টাইপের একটা খাঁচা। তারপরে একটা ছোট লাঠি এবং একটা বড় লাঠি ছোট এবং বড় কেন তারও আমি একটা ব্যাখ্যা দেবো পরে, যখন আমি গবেষণার মধ্যে আরো ঢুকে যাব। শিম্পাঞ্জিকে কি করলেন উনি, এইটা ধরে নিলাম খাঁচা, এই খাঁচার মধ্যে শিম্পাঞ্জিকে রাখার পর খাঁচা থেকে বেশ একটু দূরে কলা রাখলেন। এই কলা, এখন এই লাঠির বিশেষত্বটা আমি বলি। এই লাঠি দুটির বিশেষত্ব হলো খুব সহজেই একটা লাঠির সঙ্গে আরেকটা লাঠি এরকম জয়েন করা যাবে, গ্রুপ করা অবস্থায় দুইটা লাঠি আছে, একটা ছোট একটা বড়। ছোট লাঠি আর বড় লাঠি যোগ করলে এই কলা পর্যন্ত পৌঁছানো সম্ভব, কিন্তু একটা ছোট লাঠি দিয়ে এই খাঁচার যে কোনো কর্নার থেকে কলা নাগাল পাওয়া সম্ভব না। আবার একটা বড় লাঠি দিয়েও এই খাঁচার যে কোনো অবস্থান থেকে, যে কোনো জায়গা থেকে এই কলার নাগাল পাওয়া সম্ভব না। শুধু হাত দিয়েও এই কলা নাগাল পাওয়া সম্ভব নয়। কলাটা নাগাল পেতে গেলে অবশ্যই দুইটা লাঠিকে সংযুক্ত করতেই হবে, এছাড়া কোনোভাবে সে কলা লাগাল পাবে না। সেই রকম দূরত্বে কলা রাখা আছে। যেহেতু শিম্পাঞ্জি ক্ষুধার্ত ছিল, আর আমরা পূর্বেও জেনেছি যে ক্ষুধার্ত অবস্থায় প্রাণীদেরকে গবেষণাগারে নিয়ে যাওয়া হয় এই কারণে, প্রাণীর ভেতর যদি কোনো অভাববোধ না থাকে, কোনো চাহিদা না থাকে, তাহলে প্রাণী কিন্তু ঝিমিয়ে পড়বে। প্রাণী রীতিমতো ভাবে ওয়ার্ডিমার যদি তার সুলতানকে পেট করে খাওয়াইয়া নিয়ে গবেষণাগারে নিয়ে আসতো এবং তার সামনে কলা রাখতো, কিন্তু পূর্বেই যদি তাকে আরো অনেক কলা খেয়ে মোটা করা হয়েছে এবং কলা নিয়ে আসা হয়েছে, তাহলে কিন্তু শিম্পাঞ্জি ঝিমে যাবে। কলা আছে থাক, আমি পরে খাবো, এই সেই, তার ভেতরে কর্মচঞ্চলতা আসবে না, তার ভেতরে কোনো চাহিদা তৈরি হবে না। সুতরাং প্রাণীর ভেতরে চাহিদা তৈরি হতে হবে, সেই অবস্থায় প্রাণীকে গবেষণাগারে নিয়ে আসা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর কি হলো, সুলতানকে বাক্সের ভিতরে রেখে দেওয়া হলো, নির্দিষ্ট দূরত্বে কলা রাখা হলো। প্রথমে তো শিম্পাঞ্জি যেহেতু ক্ষুধার্ত ছিল, সে কলা খাওয়ার জন্য বাক্সের ভিতরে কিন্তু লাঠি দুটো রাখা হয়েছে, লাঠি কিন্তু বাইরে রাখা নাই, লাঠি দুটিও বাক্সের ভিতরেই রাখা আছে। এবং কোহলা একটা নির্দিষ্ট দূরে থেকে শিম্পাঞ্জির এই যে বিহেভিয়ার গুলো, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে বিহেভিয়ার গুলো করবে, এইগুলো তিনি পর্যবেক্ষণ করার জন্য একটু নির্দিষ্ট দূরে আছেন। শিম্পাঞ্জি প্রথমে কি করলো, এদিক ওদিক তাকায় কলার দিকে নজর পড়লো, বাহ কলা আছে, খাওয়া যাবে, লাভ দেওয়া শুরু করলো। না, খাঁচার ভিতরে থেকে হাত, যে কোনো কর্নার থেকে, যে কোনো জায়গা থেকে হাত দিয়ে কলাতে পাওয়া যাবে না, সে আসলে পাচ্ছে না। পরে কি হলো, সে নিচে তাকায় লাঠি দেখলো, ও লাঠি আছে, তখন সে একটা লাঠি নিল। সে যেহেতু বুদ্ধিমান, সে কিন্তু লাঠি সম্পর্কে জ্ঞান আছে, বনির আমলে থাকে, সে একটা লাঠি নিল। তাহলে এখানে আমার পর্যায়গুলো আমি একটু ধরে নিই। 1 নম্বর পর্যায়ে, প্রথম পর্যায়ে কি করলো, সে হাত দিয়ে ধরার চেষ্টা করলো, ছোটাছুটি লাফালাফি ঝপাঝপি করে হাত দিয়ে ধরার চেষ্টা করলো, বাট পারলো না। দ্বিতীয় পর্যায়ে কি করলো, সে লাঠির ব্যবহার করলো। তারপরেও সে লাঠি দিয়ে ছোঁয়ার চেষ্টা করে, ধরার চেষ্টা করতেছে, না, হাত প্লাস লাঠি দুইটা মিলেও কলা নাগাল পাওয়া সম্ভব না। এমন অবস্থায় দূরত্ব রাখা হয়েছে। না, শিম্পাঞ্জি এবারও পারলো না। ছোট লাঠি ফেলে দিয়ে, আবার কোনটা বড় কোনটা ছোট সে কিন্তু আসলে বুঝতে পারছে না, এটুকু জ্ঞান তার অবশ্যই প্রাণী হিসেবে নেই। সে ফেলে দিয়ে আবার লাঠি নিল, সেবার বড়টা হোক ছোটটা হোক যাই হোক নিল, বড়টাই ধরে নিল, বা উনি সেটাই বোঝানোর চেষ্টা করছে, বড়টা নিলেন, নিয়ে না বড়টা দিয়েও হয় না।
শিম্পাঞ্জি তো চিন্তায় পড়ে গেল, 3 নম্বর অবস্থানে। কি করলো? সে চিন্তা করলো, সে থিঙ্কিং করছে, বসে আবার একটু পরে আবার ট্রাই করছে। না, কোনোভাবে সে কলার নাগাল পাচ্ছে না। সে ক্লান্ত হয়ে গেল, বিধ্বস্ত অবস্থায়। এদিকে কহলা শিম্পাঞ্জির দৃষ্টি আকর্ষণ করার জন্য শিম্পাঞ্জিকে বিভিন্নভাবে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলো, যে যে এইরকম করে দুটো লাঠি জয়েন করতে হয়, যোগ দিতে হয়। না, শিম্পাঞ্জি বুঝছে না। কিন্তু শিম্পাঞ্জি নিজের তাগিদে এমনিতেই দুইটা লাঠি নিয়ে এরকম একটার সঙ্গে আরেকটা এরকম জয়েন্ট দেওয়া বুদ্ধি নেই, কিন্তু চেষ্টা করছে যে একটা লাঠির সঙ্গে আরেকটা লাঠি ঠেলা দিয়ে পাওয়া যায় কিনা, ঠেলে যায় কিনা। না, মানে কোহলারের সিগন্যালও শিম্পাঞ্জি বুঝতে পারে না। বেশ কিছুটা সময় যাওয়ার পরে শিম্পাঞ্জি যখন ব্যর্থ হয়ে গেল, তখন সে ধপাস করে বসে পড়ার পর, যেহেতু শিম্পাঞ্জি কি বলবো, উন্নত বুদ্ধি সম্পূর্ণ হলেও মানুষের মতো বুদ্ধি সম্পূর্ণ নয়, সে ছোট শিশুর মতো লাঠি দুটি নিয়ে খেলা করা শুরু করছে। একটা আরেকটার সঙ্গে বাড়ি দিচ্ছে, একটা আরেকটার সঙ্গে এরকম নানান ধরনের খেলাধুলো শুরু করছে। এদিকে তার কলা খাওয়ার চিন্তা মাথায় নাই, ভুলে গেছে। কিন্তু সে তার মতো করে এরকম খেলাধুলো শুরু করতে হঠাৎ করে একটা লাঠির সাথে আরেকটা লাঠি লেগে গেল। তখন সে শিম্পাঞ্জি আর কোনোভাবেই সময় অপচয় না করে সে সোজা গিয়ে লাঠি দিয়ে কলা খাওয়ার চেষ্টা করলো এবং সে কলা পেরে নিয়ে আসতে সক্ষম হলো। এই যে শিম্পাঞ্জির মধ্যে যখনই লাঠি জয়েন্ট হলো, তখনই সে কিন্তু আর কোনো সময় অপচয় করলো না। তার মানে শিম্পাঞ্জি প্রথম থেকে বুঝে গেছিল যে কলা তো খাওয়া সম্ভব নয় হাত দিয়ে বা একটা লাঠি দিয়ে। বিষয় মানে প্রধান বাধাটা হলো দূরত্ব। সে বুঝতে পেরেছিল যে দূরত্বই তার প্রধান সমস্যা। যখনই সে বুঝতে পারলো যে দূরত্ব প্রধান সমস্যা, লাঠি দুটি যোগ হয়েছে, এখন আর দূরত্ব কোনো সমস্যা নয়, সে সরাসরি দূরত্বকে ওভারকাম করে কলা খেয়ে নিলেন। এখান থেকে বোঝা গেল, উনি অবজারভেশন করলেন কহলা, যে যখনই মাত্র প্রাণী তার সমগ্র বিষয়টা জানার পরেও যখন সমস্যা সমাধান করার ক্ষমতা তার হাতে নেই, এবং যখন সমস্যা সমাধান করার ক্ষমতাটা তার হাতে আসলো, তখনই সে তার সদ্ব্যবহার করলো। অর্থাৎ পুরো বিষয়টা সে জানে যে তার সমস্যা হলো দূরত্ব। এই দূরত্বের কারণেই কিন্তু সে কলাটা খেতে পারেনি। যখনই সে বুঝতে পারলো যে দূরত্বটা আর কোনো সমস্যা না, আমার লাঠি বড় হয়ে গেছে, আমি আমার কলা খেতে পারবো, সঙ্গে সঙ্গে সে কলা খেতে পারবে। এখন পুরো বিষয়টার মধ্যে বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে, সেখানে আমরা আলোচনা করব। কলা খাওয়ার পর শিম্পাঞ্জিকে পরবর্তীতে আবার তিনি নিয়ে আসলেন, কিন্তু যতবারই নিয়ে আসে তখন তো শিম্পাঞ্জি ইতিমধ্যে শিখে গেল যে একটা লাঠির সঙ্গে আরেকটা লাঠি জয়েন করলে কলা খাওয়া যায়। এই যে জ্ঞানটা হলো, এইটাই হলো অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ। ভেতর থেকে জ্ঞানটা চলে আসলো। কহলা এখান থেকে কিছু সিদ্ধান্ত নিলেন যে না, প্রাণী হঠাৎ করে শিখে, প্রাণী কিন্তু একটার পর একটা এভাবে চেষ্টা করতে শেখে না। যদি তাই শিখতো, তাহলে একটা শিশু আগুনে হাত দেওয়ার পর ছাকা লাগে, হাত সরে নিয়ে আসে, সে কি আবার হাত দেবে যে যতক্ষণ পর্যন্ত না ওই তার লার্নিংটা হয়? না, সে হাত দিয়ে 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 বারবার শিখবে না। আবার এটাও হয় যে কোন একজন স্টুডেন্ট সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে, কি হলো, সাইকেলের মধ্যে কোনো জায়গায় একটা খটখট খটখট শব্দ হচ্ছে। সাইকেল থেকে নেমে সে বেল খোলার চেষ্টা করলো, খুলে পকেটে রাখলো, আবার যাচ্ছে, আবার খটখট খটখট। এবার কি করলো, এবার একটা অন্য কিছু সে খুললো, একটা ব্রেকের তার খুলে দিল, সে আবার যাচ্ছে, যাতে আবার খটখট শব্দ হচ্ছে। এই যে বারবার ভুল করতেছে,
করে কি শেষ পর্যন্ত সে কি সেই খটখট শব্দের কাছে যেতে যেতে তার তো সাইকেল শেষ হয়ে যাবে। এটা শিক্ষণ নয়, এটা সমগ্রতাবাদীরা এই প্রচেষ্টা ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ বলেনি। বলছেন যে এইরকম ভাবে যে আগে প্রথমে সাইকেলটা দাঁড় করে তারপর চিন্তা করতে হবে যে আমি ভালো করে দেখি, আগে পুরো বিষয়টাকে অনুধাবন করি, তারপর বিষয়টার জন্য পদক্ষেপ নিতে হবে। তারপর কি হলো, সে সাইকেলটা দাঁড় করে সে যদি দেখে যে আসলে সাউন্ডটা কোথায় থেকে আসে, সে ভালোভাবে অবজারভেশন করে দেখে যে সাইকেলের ব্রেকের সঙ্গে একটা কিছু পাতা বা কিছু লেগে আছে, যার কারণে ওখানে খটখট শব্দ হচ্ছে। তখন সে ওইটা খুলে ফেলে দেওয়ার পরে দেখা গেল শব্দ থাকলো না। এইটা হলো অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞান। পুরো বিষয়টা ভালো করে বোঝার পর এক্স্যাক্টলি যে সমস্যাটা হবে সেই সমস্যার সমাধানটা করাই হলো শিক্ষক সমগ্রতাবাদীদের মত। আবার দেখা যাচ্ছে তাহলে প্রাণীর ভেতরে শিক্ষণটা হয় কিভাবে? উনি বলছেন হঠাৎ প্রত্যক্ষণের মাধ্যমে। হঠাৎ প্রত্যক্ষণ কি হলো, ওই যে শিম্পাঞ্জি বারবার লাঠি দিয়ে এরকম খেলতে খেলতে হঠাৎ তার ভেতরে যে জ্ঞানটা এসে দুটো লাঠি জয়েন করতে পারলো, এইটাই হলো হঠাৎ প্রত্যক্ষণ। হঠাৎ দেখতে পেলো, প্রত্যক্ষণ হলো এই বিষয়টা দেখতে পেলো যে ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে প্রাণী শিক্ষা অর্জন করে। প্রচেষ্টার মাধ্যমে প্রাণী শিক্ষা অর্জন করে না, সেটা তো বললাম, বারবার প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা অর্জন করে না। প্রাণী শিক্ষা অর্জন করে কি দিয়ে? সক্রিয়তা বা অনুধাবন থেকে বা চেষ্টা থেকে। প্রাণীর ভিতরে যদি সক্রিয় ভাব, অনুধাবনমূলক ভাব ইত্যাদি হয়ে থাকে তাহলে প্রাণী সক্রিয়ভাবে শিক্ষা অর্জন করে। 4 নম্বরে আবার বলা যায় অন্ধ অনুকরণের মাধ্যমে নয়, অন্ধ অনুকরণের মাধ্যমে শেখে না। অন্ধ অনুকরণের মাধ্যমে শেখে না। যদি তাই হতো, ওই যে একটা গল্প ছিল সবাই জানে, অন্ধের হস্তি দর্শনের মতো, যে প্রথমে গিয়ে সে হাতির পা ধরে এসে বর্ণনা দিল হাতি খুঁটির মতো, পিলারের মতো। তারপর আরেকজন হাতির কি দাঁত, দাঁত ধরে এসে বলে হাতি মূলার মতো। আবার আরেকজন এসে হাতির কান ধরে যায় বর্ণনা দেয় হাতি হলো কুলার মতো। আসলে কি কোনোটাই ভুল না, আবার কোনোটাই ঠিক না। কি জন্য? যত অন্ধর মতো করে যা দেখছে তাই সে প্রত্যক্ষণ করে তার ব্যাখ্যা প্রদান করছে। সুতরাং আমরা অন্ধের সমগ্রতাবাদীদের মতে অন্ধের হস্তি দর্শনের মতো শিক্ষা নয়। শিক্ষা হলো, লার্নিং হলো যে পুরোপুরি বিষয়টাকে আগে জানতে হবে। দূর থেকে আগে পুরো বিষয়টাকে আমরা জানবো, যে দূর থেকে দেখা যায় ওটা একটা হাতি। তারপর আমরা কাছে গিয়ে একটার পর একটা পার্ট বাই পার্ট আমরা দেখতে পাবো। দিস ইজ লার্নিং। এইটা সমগ্রতাবাদীরা বলেছেন। কোনো একটা মানুষ, কোনো একটা শিশু বা কোনো একটা কেউ যদি একটা গল্প পড়ে, সে গল্প পুরোপুরি ভালোভাবে আয়ত্ত করার পর সারমর্ম বলতে পারে। কিন্তু খন্ড খন্ড পাঠ করে পুরো গল্প সম্পর্কে ধারণা প্রদান করা সম্ভব নয়। এখন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি? সক্রিয়তা বৃদ্ধি বা কিসের সক্রিয়তা? শিশুদের মধ্যে এই যে সক্রিয়তা বৃদ্ধি পায়, যে আগে প্রথমে কি তার এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কথায় আসি, যে ওই দেখা যায় না আমাদের ছোট নদীর তলে বাঁকে বাঁকে, সেখানে কিন্তু ছবি ছিল। ছোটবেলায় শিশুদের ওই ছবি দেখানো হয়েছে, আমাদের নদী দেখানো হয়েছে, গ্রামও দেখানো হয়েছে, নদীতে বাঁকে 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 চলে সেইটাও দেখানো হয়েছে। এইটা হলো কি সক্রিয়তা বৃদ্ধি করে একটা ইমেজ দেখার পর পরিপূর্ণভাবে ওখানে ছবি, নদী ছবি, গ্রামের সব দৃশ্য দেখানোর পর শিশুকে ওঠানো করানো হচ্ছে, বিষয়টাকে অনুধাবন করার পর তখন শিশুর ভেতরে এইটা ভালোভাবে মুখস্থ বা আয়ত্তস্থ হয়। সমগ্রতা বোধ আমরা শিখতে পারি, যে কোনো একটা বিষয় ছোট জিনিস শিখি না, আমরা পুরো সমগ্রতা বোধ, সামগ্রিক বিষয়টা আমরা শেখার চেষ্টা করি বা প্রাণী শেখার চেষ্টা করি। মূর্ত থেকে বিমূর্ত ওই একই টাইপেরই কথা। মূর্ত মানে মূর্তি, একটা দৃশ্য, একটা সিনারি, এইটা দেখার পর এখান থেকে আমরা বিমূর্তের দিকে যাই। বিমূর্ত মানে অ্যাডজেক্টিভ, কোনো একটা বিষয়ের গুণ নিয়ে আমরা তখন আলোচনা করি। যে একটা ছবি দেখলাম, ব্ল্যাকবোর্ড দেখলাম, এটা হলো মূর্ত। এর ভেতরে এখন আমরা কি করবো? একটা পার্ট দেখবো, কোনো একটা জায়গায় ভাঙা, কোনো একটা জায়গায় তেরা, এই জিনিসগুলো হলো বিমূর্ত। আগে আমরা পুরো ব্ল্যাকবোর্ডটাই দেখবো, দেখার পর যে আমাদের কনসেপ্ট যে দিস ইজ ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড, এখন আমরা এটা কি করব? যে কোনো একটা, যে এইটা আমার প্রথমে সাথে মনে নেই, স্টিকারটা মনে কি বলছে, প্রথমে আমি বিষয়টা দেখছি যে দিস ইজ হোয়াইট বোর্ড। এখন আমরা কি হোয়াইট বোর্ডের মধ্যে আমরা একটা পার্ট, ওই যে একটা স্টিকার, এটা একটা পার্ট,
এইটা আমি তখন দেখলাম যে এটা একটা পার্ট। তো পুরোটার ভিতরে একটা একটা প্রবলেম, একটা সমস্যা, যে ওটা একটা পার্ট। এই যে খন্ড 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 দেখানোর পরে আগে পুরো বিষয়টা অনুধাবন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এখান থেকে জানতে পারবে, যে বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন হতে পারে এবং তার কি অ্যান্সার দেওয়া লাগতে পারে। যে একটা ক্রিয়েটিভ ভাবে যে চিন্তামূলক একটা প্রশ্ন আসে, যে একজন শিশু বা একজন বৃদ্ধ লোক বা যে কোয়ালিটির যে শ্রেণীর মানুষই হোক, তাকে একটা ঘরের ভেতরে রাখা হলো এবং সে ওখানে পুরো বিষয়টা সম্পর্কে কি কি জ্ঞান অর্জন করলো সেই বিষয়ের উপর ভিত্তি করে একটা ক্রিয়েটিভ কোশ্চেন হতে পারে। সেই কোশ্চেনের আলোকে এই আনসারগুলো করা সম্ভব। এই টপিকে যা আলোচনা করা হলো তা ওই কোশ্চেন সাপেক্ষে উত্তর দেওয়া সম্ভব। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ সঙ্গে ছিলে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি পরবর্তী তোমাদের আবার লেকচার দেওয়ার চেষ্টা করবো অন্য কোনো একটা বিষয় নিয়ে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।